বিষয়টি খুব কঠিন। ইংরেজি বেশ কঠিন, অঙ্ক বেশ কঠিন, এটা কঠিন, ওটা কঠিন, সেটা কঠিন, না জানি আর কত কত কিছু কঠিন, কত কত ভাবে কঠিন। তারপর আমরা শুনতে অভ্যস্ত, তাহলে এটাকে অনেক বেশি মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়াশোনা করা, মন দিয়ে লেখাপড়া করা, ইত্যাদি ইত্যাদি। এমনই কিছু শব্দগুচ্ছ এসে আমাদের মধ্যে নানান রকমের ক্রিয়া, প্রতিক্রিয়া, বিক্রিয়া, আরো না জানি কত কত কিছু, কত কত ভাবে তৈরি করে। Hello everybody, I'm Debshardi Chatterjee, welcoming you all to my channel Practical English, and today's topic is going to be very interesting as usual with the same content, Thinking Before Speaking Part 5. And today's topic that we are here to carry our discussion on is all about the skill of reading. এখন আমরা এই ধরনের কিছু কথাবার্তা শুনতে অভ্যস্ত খুব ছোটবেলা থেকেই, যে বিষয়টি খুব কঠিন, তাই মন দিয়ে লেখাপড়া করবে। এখন আমরা যদি দেখি যে মন দিয়ে পড়াশোনা বা লেখাপড়া করো, এরকম ধরনের কোনো স্টেটমেন্ট আমাদের কাছে আসে, অনেকেই শোনান, তো সেখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ পাচ্ছি: পড়া, শোনা, লেখা, মন দেওয়া এবং সবার শেষে কিছু করে দেখানো, যদি সম্ভব হয়। কিন্তু তার আগে এই যে ভীষণ কঠিন বিষয় আমাদের উপর এমন ভীষণভাবে ভর করে বসে যে সেই ভর থেকে আমাদের আর মুক্তি মেলে না, আমরা ঘুরতেই থাকি ভরের ঘোরে। তাহলে আমাদের পড়াশোনা, আমাদের লেখা, মন দেওয়া এবং করা, কোনোটাই ঠিকঠাকভাবে হলো না। কারণ যখনই কিছু করতে যাই, এই শব্দগুচ্ছ তাড়া করে বেড়ায় ভীষণ কঠিন বিষয়। এখন একটি বাচ্চা ছেলে বা মেয়ে যদি ছোটবেলা থেকে এটা শুনতে অভ্যস্ত হয়ে যায় যে আমার মা হোক, বাবা হোক, বাড়ির বড়রা হোক, কিংবা কোনো শিক্ষকই হন, তিনি বারবার এই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন, ভীষণ কঠিন বিষয়, তাই মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে ভেবে অস্থির হয়ে যায় যে তাদের কাছেই যদি এত কঠিন মনে হয়, তো আমরা তো এত ছোট, আমরা কি করে মন দেব? মন অস্থির হয়ে ওঠে। যাই হোক, আজকে আমরা আলোচনায় ফিরব প্রথমত এই বিষয়ে, যেটা আমাদের একটা বড় একটা প্রাইমারি কনস্ট্রেইন্ট বাধা হয়ে দাঁড়ায়, একটা সিরিয়াস কনস্ট্রেইন্ট, যাতে করে আমরা যা কিছু শিখতে চলেছি সেই শেখার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়, একটা মনস্তাত্ত্বিক বাধা উৎপন্ন করে আমাদের মধ্যে। এবং প্রতি পদে পদে যখনই কোনো জিনিস আমরা শিখতে যাই, জানতে চাই, তখনই এই চিন্তাভাবনাগুলো আমাদের মধ্যে চলে আসে এবং আমাদের মনকে অস্থির করে তোলে। এমনি সাইকোলজি বলছেন যে আওয়ার ব্রেইনস ডু হ্যাভ আ নাস্টি হ্যাবিট অফ, নাস্টি শব্দ লেখা নেই, আমার যোগ করা, হ্যাবিট অফ getting distracted to minor things happening around us for every 13 or 12 seconds. প্রতি 12-13 সেকেন্ড অন্তর অন্তর আমাদের মাথার একটা অভ্যাস আছে যে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে পড়ি, যে মাইনর থিংস যা কিছু হয়ে চলেছে আমাদের চতুর্দিকে সেটার প্রতি, এবং যেটা করছি সেদিকে আর মন থাকে না। তো এবার আমরা সরাসরি বিষয়ে চলে আসি। আমি এর আগের ভিডিওতে, অর্থাৎ পার্ট 4, সেখানে আমি জানিয়েছিলাম যে পরের ভিডিওতে আমরা দেখব যে পড়তে হয় কিভাবে পড়া উচিত সেদিকে। এটা একেবারেই আমার পার্সোনাল ওপিনিয়ন, এ নিয়ে কোথাও কোনো লেখা বা চর্চা, কোনো গবেষণা আছে কিনা আমার জানা নেই। কিন্তু বারবার যখন লেখা কে পড়ার বিষয় আসে, তখন মনে হয় কিছু কনস্ট্রেইনস তৈরি হয়, কিছু সমস্যা তৈরি হয়, যেগুলো থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসার উপায় আছে, কিন্তু আমাদের ওই ভুলভাবে পড়া করার কাজটা আমাদের বোধগম্যতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরা যখনই কিছু পড়ব, whenever we go to a text or a piece of writing, we need to create mental images. আমাদের মেন্টাল ইমেজ তৈরি করতে হবে, না ইমেজ কথা নয়, কথা ইমেজ, IMAGE, ইমেজ।
D3 এর মধ্যে যে দেখছেন ফোনিম অ্যালফাবেট যেই সাউন্ডকে রিপ্রেজেন্ট করে ইংরেজিতে, অর্থাৎ জ্যাম, জেলি, জেলায়, এগুলো নিয়ে আগের দিনও আলোচনা করা হয়েছে। এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দের লিস্ট এদিকে দেওয়া আছে, সেখানে আমরা পরে আসছি। এখন আমরা নজর রাখি এই বিষয়টিতে যে আমরা যখন কোনো টেক্সট পড়ব, সেটা থেকে যদি কোনো মেন্টাল ইমেজ তৈরি করতে না পারে, অর্থাৎ এর যদি কোনো কম্প্যাক্ট, যদি কোনো প্রভাব, ইম্প্যাক্ট আমাদের উপর না পড়ে, তাহলে কিন্তু ওই যে টেক্সট বা যে রিটন মেটেরিয়াল বা যে পিস অফ রাইটিং আমরা পড়ছি, সেটা it won't find its way to go down into long-term memory and won't support us for a long period of time. এটা কিন্তু আমাদের লং টার্ম মেমোরিতে যাবে না এবং আমাদের লম্বা সময় ধরে আমাদের মেমোরিতে সাপোর্ট করবে না। এবার আমরা বিষয়টায় চলে আসি। প্রথমেই বলে নিই, দ্য স্টেটসম্যান এই ইংরেজি খবর কাগজ থেকে আমার খুব ফেভারিট কাগজ, এবং আমি প্রতিদিন একটা করে নিই এবং পড়ার চেষ্টা করি। পাবলিশড হয়েছে, it was published on 15th February 2025. The day it was published was on Saturday, শনিবার ছিল। Now we are here to define or to know how to read. আমরা এটাকে পড়ব। এই যে লাল ডটসগুলো দেখছেন, এগুলোকে ফুল স্টপ হিসেবে ধরবেন না, এখানে আমাদের থামতে হবে। কখনো কখনো যে পাংচুয়েশন, যে মার্কস থেকে থাকে, কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন ইত্যাদি ইত্যাদি, সেটা স্ট্রাকচারাল ফর্মকে সাপোর্ট করার জন্য, সেটা সেন্টেন্স স্ট্রাকচার এবং ফ্রেজকে আইডেন্টিফাই করার জন্য, তাদের সেপারেট আইডেন্টিটি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আমরা when we are here to give emphasis to the fact of how to read a text so as to create mental images out of it, তখন কিন্তু আমরা বিষয়টিকে একটু অন্য আঙ্গিকে ভাবার চেষ্টা করব, সেদিকে আমরা নজর দেব। So red dots are here stand for signifying where we are supposed to take a pause. আমাদের কোথায় কোথায় একটু করে থামতে দাঁড়াতে হবে, সেটার উপরে গুরুত্ব দিয়ে এই রেড ডটসগুলো আমি মার্ক করেছি, এগুলোকে একটু মার্ক করুন। এবং কেন দাঁড়াতে হবে সেটাও বোঝানোর চেষ্টা করছি। এবার দেখুন টেক্সটের দিকে নজর দিয়ে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, আমি কিভাবে বললাম? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাহলে প্রথমেই প্রাইম মিনিস্টার বলে আমি থামছি, US প্রেসিডেন্ট বলে আবার থামছি, এই থামার কাজগুলো করলে চলবে না। আমরা জানি, আমরা যখন বলি প্রাইম মিনিস্টার তখন নরেন্দ্র মোদিই হবেন। কেন? না হলে US প্রেসিডেন্ট হতো। আমরা বলছি না ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, আমি বলছি প্রাইম মিনিস্টার। তার মানে খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার তার কথাই উল্লেখ করছি। যেমন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, যদি অন্য কোনো রাজ্যের হতো তাহলে কি বলতাম? চিফ মিনিস্টার অফ মিজোরাম, চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, চিফ মিনিস্টার অফ কেরালা ইত্যাদি ইত্যাদি। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওকে, আর সিঙ্গল ব্রেথ পড়ে যাব, কারণ প্রাইম মিনিস্টার যিনি তিনি নরেন্দ্র মোদি, US প্রেসিডেন্ট যিনি তিনি ডোনাল্ড ট্রাম্প, ওকে, এর মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। তো আমরা সিঙ্গল ব্রেথ আমরা একটানা পড়ে যাব। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা থামলাম। মিটিং অ্যাট দ্য হোয়াইট হাউস অন থার্সডে নাইট, আমরা কি এক সিঙ্গল ব্রেথ আবার বলছি, একটানা পড়ে গেলাম। মিটিং অ্যাট দ্য হোয়াইট হাউস অন থার্সডে নাইট, কেন পড়লাম? দুদিকে কমা আছে, মাঝে একটা ইনফরমেশন তোলা আছে, সেটা কি? হোয়াইট হাউসে মিটিং হয়েছে কিবার এবং সময় দুটোকে একসঙ্গে অন থার্সডে নাইট, বৃহস্পতিবার রাত্রিবেলা। এটাকে বলা হয় parenthetical expression. Parenthetical expression. Parenthetical expression is something that adds more information to the content. এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো যে এটিকে বাদ দিয়েও
আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারি, বা এটার সাথে এটা এই পেনথেটিক্যাল এক্সপ্রেশন যে মানে করে, যে অর্থ করে, সেটা কিন্তু কন্টেন্টের সাথে সরাসরি কোনো যোগ নেই, যোগ থাকে না। একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়, যেটা না দিলেও স্ট্রাকচারাল যে ফর্ম, তার যে মিনিং, সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয় না। সো মিটিং অ্যাট দ্য হোয়াইট হাউস অন থার্সডে নাইট, এটা বিশেষ গুরুত্বপূর্ণ নয় যে কোথায় ভেনিউ অফ মিটিং, ভেনিউটা কোথায় এবং কী বার হয়েছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক, ফ্রম ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউজ এটা গুরুত্বপূর্ণ যে কোথায় হচ্ছে, তার সেই রাষ্ট্রনেতা যেখানে হচ্ছে, ভেনিউ ঠিক করা হয়েছে, তার যে একটা কম্প্যাক্টেবিলিটি, তার যে যে ইনফ্লুয়েন্স, সেটা অন্য রাষ্ট্রনেতার উপর কীভাবে প্রভাব ফেলছে বা ফেলতে পারে, তার একটা 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 কম্প্রিহেন্সিভ আইডিয়া তৈরি করা যেতে পারে। এবং এ নিয়ে পলিটিক্যাল লিডার্স এবং অ্যানালিস্ট যারা আছেন, তারা কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো করতে পারে। এগুলো তাদের দৃষ্টিভঙ্গিতে খুব গুরুত্বপূর্ণ, বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপস এর দৃষ্টিভঙ্গিতে। কিন্তু আমরা যখন রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য কোনো টেক্সট মেটেরিয়াল পড়ছি, তখন আমরা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে কোন বিষয়টি আদতে গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ। Took giant steps to deepen the ties between the two countries. Took giant steps to deepen, কি গ্রহণ করেছে? জায়ান্ট স্টেপস, মানে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জায়ান্ট স্টেপস টু ডিপেন দ্য টাইজ বিটুইন দ্য টু কান্ট্রিজ, অ্যান্ড দুটো কান্ট্রির মধ্যেই হচ্ছে, সেটা তো আমাদের কাছে পরিষ্কার। তাই এটা আমাদেরকে কাছে ভাবা বা বলাটা খুব একটা কঠিন জটিল কাজ নয়। তো আমরা একবারে বলে গেলাম, টুক জায়ান্ট স্টেপস টু ডিপেন দ্য টাইজ বিটুইন দ্য টু কান্ট্রিজ। থামলাম। এখন বাই প্লেজিং, এটাও তো একবারে বলা যেতে পারতো, না বলা হলো এই কারণে, প্লেজ শব্দ শুনে থাকতে পারবেন, PLEDGE, প্লেজ হচ্ছে কমিটমেন্ট। যদি এরকম বলা হয় যে কোনো দল ইলেকশনের সময় কোনো অঙ্গীকার করেছিলেন যে এটা আমরা রাখবো আমরা যদি ক্ষমতায় আসি, তো সেখানে বলা হবে ইলেকশন প্লেজ। ইলেকশন প্লেজ অঙ্গীকার বা কমিটমেন্ট। এবং এটা কোনো ইনফর্মাল ওয়ে অফ টেকিং ডিসিশন নয়, যে একটা হোয়াইট শিট অফ পেপার নিলাম, সেখানে কিছু কিছু এগ্রিমেন্ট হয়ে গেল, সিগনেচার হয়ে গেল, এরকমটা কিছু নয়। সুতরাং বাই প্লেজিং, অঙ্গীকার করা, কমিটমেন্ট করা, এর একটা আলাদাই গুরুত্ব আছে। তাই এটাকে আমরা একটু আলাদা করে জোর দিয়ে ভাবার চেষ্টা করব। সো বাই প্লেজিং টু ওয়ার্ক টুগেদার ইন ডাইভার্স এরিয়াস, এই এরিয়াস এর উচ্চারণটা একটু আমরা দেখে নিই আগে। আমরা বলে ফেলি AREA, এরিয়া, এরিয়া, এরিয়া নয়, এরিয়া, এরিয়া। এখানে দেখুন ই আর উল্টো ই এর যে ফোনিম টার্ম দিয়ে শুরু হচ্ছে, যে ফোনিম টার্ম, এই অ্যালফাবেটিক্যাল যে দুটো লেটার্স দেখছেন, যখন একসাথে পাশাপাশি বসছে, তখন ইংরেজিতে এই, আই, আ, এই তিনটি শব্দকে পাশাপাশি রেখে উচ্চারণ করছে। এটি হচ্ছে ইংরেজির রিপ্রেজেন্টেশন। এবার এই তিনটি শব্দকে, মানে তিনটি বর্ণকে বা লেটার্সকে যখন আমরা একটা শব্দের মধ্যে রাখছি, শব্দটা ধরে নিন হিয়ার, হিয়ার, HAI, হিয়ার। এবার এইচকে সরিয়ে নিন, পড়ে থাকছে এয়ার, এয়ার। এবার এয়ারটাকে এখানে পুট করুন। এয়ার অলরেডি এখানে আর একটা আছে, এখানে একটা আবার আর আছে, তো আর এর উপর গুরুত্ব থাকবে এবং বুঝে যাবে। এয়ার রিয়ার, আই, এই যে ছোট স্ট্যান্ড এবং মাথায় একটা ডট দেখছেন, আই, এটা এই যে ফোনিম টার্ম, এটা রিপ্রেজেন্ট করছে ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার ওয়াই। এবং ওয়াইকে আমরা ওয়াইয়ের মতো উচ্চারণ করি না, তো আমরা বলবো মাই, ই এর উচ্চারণ মাই, ই। তো এরিয়া, এরিয়া, এরকম উচ্চারণ হবে। ডাইভার্স এরিয়াস হলো ইনক্লুডিং, ইনক্লুডিং ডিফেন্স। আমি অনেককে বলতে শুনেছি এরকম, যখন সেপারেট কোনো টার্মস নিয়ে, সেভারাল কিছু টার্মস নিয়ে আলোচনা করা হয়, তখন ইনক্লুডিংয়ের পরে যে শব্দটা এসে থাকে, one of the most important terms that comes immediately after the word including catches its primary attention at the first place, including defense. তারপর থেমে বলছি counter-terrorism, law enforcement, civil nuclear energy,
semiconductors, artificial intelligence and trade. আমরা কিন্তু এটা করব না। আমরা ইনক্লুডিং বলার পর যদিও কমা নেই, কমা আছে ফার্স্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট আইটেমস ডিফেন্স, তারপর আমরা এখানেও একবার থামবো ইনক্লুডিং। এবার যারা শুনছেন তারা একটু মনোযোগ দেবেন। এবং ইনক্লুডিং বলে ডিফেন্স সঙ্গে সঙ্গে বলা ইনক্লুডিং ডিফেন্স, লিভিং অল আদার ইম্পর্ট্যান্ট আইটেমস বিহাইন্ড, তাদেরকে পিছনে ফেলে দেওয়া, তাদেরকে গুরুত্ব কম করা, তাদেরকে এক্সক্লুড করে দেওয়া, এটা ঠিক পন্থা নয়। সুতরাং ইনক্লুডিং বলে উই আর টু টেক আ লিটল পজ, আমরা একটু 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 থামবো, একটু দাঁড়াবো, তারপর বলতে থাকবো ইনক্লুডিং ডিফেন্স, কাউন্টার টেরোরিজম, law enforcement, civil nuclear energy, semiconductors, artificial intelligence and trade. এই জায়গায় আবার একটা পজ নেওয়া উচিত। অ্যান্ড ট্রেড, আমরা সাধারণ পাঠকেরা বুঝতে পারি না এই এত ইম্পর্ট্যান্ট আইটেমসের মধ্যে ঠিক কোনটা কত বেশি গুরুত্বপূর্ণ না পূর্ণ। সুতরাং আমরা প্রতিটা বিষয়কেই যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে আলোচনার মধ্যে রাখবো এবং বলবো। তাহলে এবার গোটা টেক্সটটা আমি পড়ছি, এবার শুনুন, চোখ বন্ধ করে কানটা খুলে বেশ শোনার চেষ্টা করুন। Prime Minister Narendra Modi and US President Donald Trump, meeting at the White House on Thursday night, took giant steps to deepen the ties between the two countries by pledging to work together in diverse areas, including defense, counterterrorism, law enforcement, civil nuclear energy, semiconductors, artificial intelligence and trade. আমরা এইভাবে পড়ব, আপনারাও চেষ্টা করে দেখতে থাকুন। আমার মনে হয় এই ধরনের পড়ার মাধ্যমে আমাদের মেন্টাল ইমেজ তৈরি করার যে ক্যাপাবিলিটি সেটা অনেক বেশি করে প্রকাশিত হবে। আর খবরের কাগজ আপনারা একটা করে নিতে পারেন, দেখতে পারেন, পড়তে পারেন। নেওয়ার গুরুত্বটা এই জায়গাতে যে আমরা শুধুমাত্র সিলেবাস বেসড যে বিষয় আশয়গুলো আইটেমস সেগুলোকেই কনসিডার করব না, টু বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেমস টু বি টেকেন কেয়ার অফ, যে সেগুলোকেই নজর দিতে হবে এবং ওই পড়ার বই থেকেই আমাদের সমস্ত তথ্য অর্জন করতে হবে, আমরা বলতে শিখবো, লিখতে শিখবো, একদম নয়। আমাদের কিছু সাপোর্টিভ আইডিয়াস এর দরকার, কিছু হেল্পিং টুলস এর দরকার, এবং নিউজ পেপার তো ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ সিম্পল কারণ, যদি একটা স্টেটমেন্টের মধ্যে আমাকে বলতে বলেন তাহলে আমি এটাই বলবো যে এটা ডাইভার্স এরিয়াস কভার করছে। ওকে, সুতরাং আপনি একটা কাগজ পড়ে আপনি পলিটিক্স এর ব্যাপার জানতে পারছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস জানতে পারছেন, স্পোর্টসের ব্যাপারে জানতে পারছেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে বা মিস অ্যাপস হয়ে থাকলে তার খবর পাচ্ছেন, সেটা আবার যে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পরীক্ষাতেও আসে, গুরুত্বপূর্ণ বেশ বিষয়। নিউজ পেপার রিপোর্ট রাইটিং যদি আপনাকে লিখতে হয় তাহলে আপনি আগে খবরের কাগজ কিনবেন, কিনে আগে পড়বেন, পড়ে তারপর নিজেকে তৈরি করুন। দেখবেন এমনি যে নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ে অ্যাক্সিডেন্টের উপরে যে খবর থাকে খুব ছোট আর্টিকেলসের মধ্যেই লেখা থাকে, সুতরাং সেটাকে নেওয়া, গ্রহণ করা, তার স্ট্রাকচারটাকে মেনটেন করা, এটা ভীষণভাবে কার্যকরী উপায়ে সহজ হয়ে দাঁড়ায়। সুতরাং purchasing a newspaper on a daily basis would prove to be a great choice that would support you for long term, to construct your ideas, to give vent to your expressions and to speak your mind the way you like to. এটা ভীষণভাবে সাহায্য করবে। এরপরে আমি আগের দিনের ভিডিওতে ফিরে যাই এবং সেখানে ইনকোয়াট একটি শব্দের উচ্চারণ করেছিলাম এবং জানিয়েছিলাম যে আমি এই শব্দটা নিয়ে পরবর্তী ভিডিওতে ফিরে আসব, কারণ বোর্ডে আমার আর জায়গা ছিল না লেখার, এবং আমি কোনো জিনিসকে ইরেজ করে নতুন কোনো লিখতে চাইছি না। এই কারণেই কেউ যদি কোনো বিষয় মিস করে যান তাহলে হয়তো তিনি দেখতে পাবেন, এরকম একটা সমস্যা হতে পারে। যাই হোক, ইনকোয়াট ভীষণ একটি গুরুত্বপূর্ণ শব্দ। আপনারা একটা দুটো করে রোজ শব্দ তৈরি করুন, শুনুন, দেখুন, ব্যবহার করুন, তাহলেই হবে। ইনকোয়াট, এখানে দুটো উচ্চারণ আছে, আমি যে উচ্চারণটা করছি সেটা এটা, ইনকোয়াট। আরেকটি উচ্চারণ ভ্যালিড বোথ
the terms are valid and applicable. Inchoate, inchoate, inchoate. ই আর আই এর মতো যেটা দেখছেন ফোনিম টার্ম, সেটাকে যদি আমরা একটা শব্দের মধ্যে রাখি ইংরেজিতে, সেই, সেই, নট সে, সেই, তো এই ওয়াই এই দুটো লেটার্সকে পাশাপাশি রেখে উচ্চারণ প্রডিউস করছে ইংরেজিতে। তো সেই, এই, আর ই উল্টো ই এর মতো আর ইউ এর মতো যে ফোনিম টার্মটা দেখছেন কে এর পর প্লেসড সাইড বাই সাইড, সেটা রিপ্রেজেন্ট করছে ও, গো, গো নয়, গো না, গো, গো, ও, ও। সো inchoate, inchoate এবং inquat, inquat, যেটা পছন্দ হয় সেটা আপনার উচ্চারণ করতে পারবেন। এর অর্থ হচ্ছে জাস্ট বিগিনিং টু ফর্ম অ্যান্ড দেয়ারফর নট ক্লিয়ার অ্যান্ড ডেভেলপড। সবেমাত্র কোনো আইডিয়া ফর্ম করতে বা গঠন করতে আরম্ভ করেছে, সেজন্য সেটা খুব একটা পরিষ্কার হয়েছে বা খুব ডেভেলপড হয়েছে এমনটা বলা যাবে না। তো ইনকোয়াট আইডিয়াস মানে যে আইডিয়াসটা শুধুমাত্র সবেমাত্র ফর্ম করতে শুরু করেছে, গঠন করতে শুরু করেছে এবং যেটা এখনো ফুললি ডেভেলপড হয়নি। ওকে, তাহলে তিনটি শব্দ ইনকোয়াট আর ইনকোয়েট, ইমেজ এবং এরিয়া, এই তিনটি শব্দের উচ্চারণ আজকে শেখা গেল। আজকে একটি দ্য স্টেটসম্যান খবরের কাগজ থেকে একটাই সেন্টেন্স স্ট্রাকচার, এখানে পার্মানেন্ট একটা ফুল স্টপ আছে after trade, the last word for the first structure of sentence. তো এটা করা হলো। বেশ, এবার পড়াটা কত গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেই সম্পর্কে আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে তুলে ধরেছি। আপনারা দেখছেন দ্য মোর দ্য মেরিয়ার, এরকম ধরনের স্ট্রাকচার আপনারা গ্রামারে দেখেছেন বা অন্যান্য কোনো চ্যানেলও দেখতে থাকবেন। প্রথমত সবাইকে ফলো করুন, যেখান থেকে যা পাওয়া যায় তাই নিন। জ্ঞান সীমাহীন, ইনফিনিট, বাউন্ডলেস, তো তার কোনো সীমা পরিসীমা নেই। সুতরাং যেখান থেকে যা পারেন তা সংগ্রহ করুন। যারা আপনাদের জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করে চলেছেন, তাদেরকে একটু শুনুন, তাদেরকে একটু সময় দিন, দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের জ্ঞান আপনারা পাচ্ছেন। এই ইংরেজি বলার যে সমস্যা, আমি আস্তে আস্তে শুধুমাত্র ইংরেজির উপরে কন্টেন্ট নিয়ে আসবো, সেগুলোকে আপনারা শুনবেন। আমি চাইছি বাংলা ইংরেজি যে ভার্সন এ ক্লাস চলছে সেটা আপাতত চলুক এবং পরবর্তী সময় শুধু ইংরেজির উপরে আমি ক্লাস নিয়ে আসবো, সেগুলোকে একটু শুনবেন, দেখবেন এবং অন্যান্যদের যারা পরিশ্রম করে চলেছেন দিবারাত্র ধরে আপনাদের জন্য বা প্রয়োজনার্থে, আপনারা তাদেরকেও শুনুন, দেখুন। আচ্ছা, ফিরে আসি আজকের বিষয়, দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি পাওয়া যায় তত বেশি আনন্দ হয়, এরকম ধরনের স্ট্রাকচারে আমরা এই ধরনের ইংরেজি স্ট্রাকচার ব্যবহার করতে অভ্যস্ত বা করে থাকি বা শুনে থাকি। এখন ধরা গেল যে আমি এটাকে মন দিয়ে পড়েছি, জেনেছি এবং এটাকেই দেখেছি, পড়েছি, বাকি এই দুটো স্ট্রাকচারের সাথে আর কোথাও আমার দেখাশোনা হয়নি। তার মানে কি এই ধরনের স্ট্রাকচার আমি তৈরি করতে পারবো না? নিশ্চয়ই পারবো। এবং তার জন্য ওই যে স্কিল অফ রিডিং যে দক্ষতামূলক যে আচরণের একটা অংশ পড়া, সেটা ভীষণ মন দিয়ে করতে হবে, কারণ এটা একেবারেই কঠিন নয়। ওকে, আমরা এখানে ফিরে আসি। দ্য মোর উই গেট দ্য মেরিয়ার উই বিকাম। এখন এই যে ভার্বের ব্যবহার হবে উই গেট এবং উই বিকাম, এই দুটো বিষয়ের মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে, এটাকে মাথায় রাখতে হবে। আমরা যখন গেট বিষয়ে আলোচনা করি বলি, তখন অর্থাৎ এখানে মানে করলে যা হয় দ্য মোর উই গেট, আমরা যতই পাই, এই পাওয়াটা কিন্তু বর্তমানই শেষ নয়, পাওয়া বোঝাচ্ছে যে ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা থাকছে। সেজন্যই আমরা লিখছি পরবর্তী সময় দ্য মেরিয়ার উই বিকাম একটা চেঞ্জিং অ্যাটিটিউড তৈরি করে আমাদের মধ্যে। For an example, he becomes a changed man or he is a changed man since he got the job. ও কাজটা পাওয়ার পর পরিবর্তিত মানুষ হয়ে গেছে। He is a changed man or he becomes a changed man after since he got the job. এটা একটা ব্যাপার। তাহলে গেট মানে পেয়েছি আর ভবিষ্যতে পাবো না এমনটা নয়, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা থাকছে। তাই এমন একটি ভার্বের চয়ন বা সিলেকশন করা হয়েছে যার মধ্যে চেঞ্জিং অ্যাটিটিউড, চেঞ্জিং অ্যাপ্রোচ এগুলো লক্ষ্য করা যায়। এগুলো মানে দ্যাট অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য সেন্স অফ
ফ্রেমিং দ্য ওয়ার্ড, এই শব্দ ফ্রেম করার একটা ইনগ্রেইনড ফর্ম এর মধ্যে কি বলবো দেওয়াই আছে, এর মধ্যে আছে। আরেকটি পরবর্তী স্ট্রাকচার দেখব, দ্য মোর উই হ্যাভ দ্য মেরিয়ার উই আর। হ্যাভের ব্যাপারটা কিন্তু আমাদের যত বেশি আছে, আছে মানে কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে সেটা ভবিষ্যতে আর বাড়ার সম্ভাবনা নেই। ওকে, আবার খা, আমার একটা কার আছে, তো সেই কারটা কিন্তু এমন কিছু নয় যে আমি আজ কিনলাম, দুদিন চললাম, পরের দিন ফেলে দিলাম, আবার এরকম কিছু ব্যাপার না। তো ওটাই আমার আছে। ওকে, দ্য মোর উই হ্যাভ দ্য মেরিয়ার উই আর, এই আর পজিশনটা উই আর হ্যাপি, উই আর হ্যাপি ফ্যামিলি। ওকে, আমি ফ্যামিলিতে বেশ হ্যাপি। ওকে, উই আর হ্যাপি ফ্যামিলি। তো মানে ধরেই নেওয়া যেতে পারে সেটা সুখী, এবং মানে এই সুখটা হঠাৎ করে দুদিন পর উবে যাবে বা বেশি বেড়ে যাবে এমনটা নয়। ঠিক আছে, তো হ্যাভ এর পরবর্তী সময় আমরা নিয়ে আসছি আ, সো দ্য মোর উই হ্যাভ দ্য মেরিয়ার উই আর। ওকে, আমরা খুশি বা সুখী ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাচ্ছে যে ভার্বস এর ব্যবহার হচ্ছে উই গেট, বিকাম, হ্যাভ, আ। এই বিষয়গুলোর উপরে নজর রাখলে আমি এই স্ট্রাকচার থেকে আরও দুটো সেপারেট স্ট্রাকচারস তৈরি করতে পারলাম, এবং এটা তখনই সম্ভব যখন আমরা খুব ভীষণ মন দিয়ে পড়াশোনা করি, কঠিন বিষয়ে এটাকে মন থেকে দূরে ফেলে দিয়ে, তখন আমরা নিশ্চয়ই এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আরও 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 বেশি করে কনস্ট্রাক্ট করতে পারবো। আমাদের কিন্তু যে ইংরেজি শব্দের ভাণ্ডার তৈরি হয়েছিল, সেটা ধরুন অনেক 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 রাইটার্স যারা বিভিন্নভাবে লেখালেখি, বিভিন্ন দেশে গিয়ে লেখালেখি করছেন, যথেষ্ট সুনাম অর্জন করেছেন, তারা কত নতুন নতুন টার্মস নিজেরা তৈরি করছেন, তাকে ডেভেলপ করছেন, তাকে নিয়ে আবার অ্যানালিসিস চলছে। সুতরাং শব্দ কিন্তু নির্দিষ্ট নয়, তার অর্থ নির্দিষ্ট নয়। সুতরাং আমরা নতুন করে স্ট্রাকচার তৈরি করতে পারি, নতুন করে মানুষকে ভাবাতে পারি, নিজেরাও ভাবতে পারি। সুতরাং আজ এই পর্যন্তই। That's all for the day from me. See you in the next video. Thank you very much for watching, and please do not forget to subscribe to my channel if you find my videos worthy of your time, need, and patience. Thank you very much, and have a great day.